নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করতে চলেছি। আজকের বারটি ছিল সোমবার, আর ঘড়ির কাঁটার সময় এখন সকাল 9টা মতো হবে। তো এই তো একটু আগেই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আর ওকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু ড্রেসটা ছাড়িনি, দেখতেই পাচ্ছ। কারণ ওকে আবার একটু বাদেই স্কুল থেকে যেহেতু আনতে যেতে হবে, তাই ভাবলাম ড্রেসটা আর ছাড়বো না। বারবার ওই চেঞ্জ করতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, ড্রেসটা পরেই আমি সংসারের কাজকর্ম সারছিলাম। তো সবার প্রথমে বিছানাটা তুলে নিয়েছিলাম। বিছানাটা তুলে না আমি পুজো করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে এসেছি এই যে ওপরের রান্নাঘরের কাজ করতে। আর রান্নাঘরের কাজ বাদেও আজকে আরও অনেক কাজ করব, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো সকলেই জানো, আগের ভিডিওতে তো তোমাদেরকে আমি বলেইছি যে আমার শ্বশুরমশাই কিন্তু হসপিটালে ভর্তি আছেন। তো সকাল সকাল ওই 9টার মধ্যেই আমার শাশুড়ি মা তো খাবার নিয়ে চলেই গেছেন। তারও আগে আমার ঠাম্মা শাশুড়ি আর আমার হাজবেন্ড, ওরা দুজন না 8টার মধ্যেই চলে গেছিলো হসপিটালে। তো ওরা যাওয়ার খানিকক্ষণ পরে আমার শাশুড়ি মা গেছেন খাবার দাবার নিয়ে। যেহেতু ওরা যখন গেছিলো তখন রান্না হয়ে পারেনি, তো সেই কারণে আর তখন আর শাশুড়ি মা ওদের সাথে যেতে পারেননি। তো যাই হোক, খাবার দাবার মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে গেছেন উনি, যেহেতু দুপুরে খাবেন, তো সেই কারণেই আর কি। আর আমার ছেলেও যেহেতু স্কুলে, তাই কিন্তু আমি এখন বাড়িতে একাই ছিলাম। যদিও আর কিছুক্ষণ মাত্রই একা থাকবো, কারণ ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার সময় হয়ে গেছে। ওকে তো স্কুল থেকে বাড়ি আনতে যাবই, তার আগে আমি এই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো টেবিলটা একটু অপরিষ্কার ছিল, টেবিলটা পরিষ্কার করে তারপরে না অনেক জামা কাপড় জমেছিল, সেগুলো ভিজিয়ে রাখলাম। ওগুলো না আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের জামা কাপড়। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জামা কাপড় আমার শাশুড়ি মাই কেচে থাকেন, কিন্তু উনি যেহেতু এই কয়দিন সময় পাচ্ছেন না, তো সেই কারণে আমি না দেখলাম যে অনেকই জামা কাপড় রয়েছে। তো ভাবলাম যে আমি কেচেই দিই এখন, আর কেচে ভিতরেই মেলে দেব ওপরের যেই আমাদের ঘরটা আছে, কারণ বাইরে মেলে কোনো লাভ নেই, কারণ বাইরে সকাল থেকেই আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, জামা কাপড় ভিজিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ওকে স্কুল থেকে বাড়ি এনেছি, বাড়ি এনে তারপরে আমি ওই জামা কাপড়গুলো কাচতে বসেছি। আর এখন ঘড়িতে ওই 11:30 মতো বাজে। আর এর ফাঁকে আমি কিন্তু সকালের খাবারটাও খেয়ে নিয়েছি, অল্প করে ভাত খেয়ে তারপরেই কাচাকুচিগুলো করছি। তো জানো তো বন্ধুরা, আজকে আমার সাথে আরও একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে একটা কথা আছে না, বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে। তো আমাদের এখন ওই অবস্থাটাই হয়েছে। তো যাই হোক, আজকে না আমার শ্বশুরমশাইকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছিল। আর ওনার না একটা সাইড পুরো অবশ হয়ে গেছে, মানে বলতে পারো ওই প্যারালাইসিস মতোই হয়ে গেছে। হসপিটাল থেকে ডাক্তাররা বলেছে যে উনি কথা বলতে পারছে, এটা নাকি অনেক ভালো। কারণ অনেক এরকম পেশেন্ট যায়, তাদের নাকি কথা বলাও বন্ধ হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমার শ্বশুরমশাই কিন্তু কথা বলতে পারছেন, কিন্তু শুধু ওই এক সাইডের বাঁ হাত বা পা এগুলো কিন্তু উনি কোনো জোর পাচ্ছেন না, কোনো কাজও করতে পারছেন না, নাড়াতেই পারছে না। তো হসপিটাল থেকে তো ছুটি দিয়েই দিয়েছে, কারণ হসপিটালে রেখে ওরা বলল আর কোনো লাভ নেই। হসপিটাল থেকে যে সমস্ত ওষুধ লিখে দেওয়ার সেগুলো লিখে ওরা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে সবাই কিন্তু বাড়িতেই আসছেন। আর এদিকে দেখো, আমার কিন্তু জামা কাপড়ও কাচাকুচি হয়ে গেছে। জামা কাপড়গুলো কেচে আমি নিয়ে চলে এসেছিলাম ছাদের ঘরে। এই ঘরটাতে যেহেতু এখনও কমপ্লিট করা নেই, তো সেই কারণে অনেকগুলো দড়ি টাঙানো হয়েছে। বর্ষাকালে বেশিরভাগ সময় আমাদের এই ঘরের এই দড়িগুলো প্রচুর পরিমাণে কাজে লাগে, কারণ বর্ষাকালে তো বাইরে জামা কাপড় নাড়াই যায় না, তখন কিন্তু আমরা এই ঘরের দড়িগুলোতে জামা কাপড় নেড়ে দিই।
আর দেখতেই পাচ্ছ পুরো ঘর ভর্তি জামা কাপড় হয়ে গেছে, মানে কোথাও আর জামা কাপড় নাড়ার একদমই জায়গা ছিল না, চারিদিকে জামা কাপড় ভর্তি হয়ে গেছিলো। আর দেখো আমি যেহেতু উপরে চলে গেছিলাম জামা কাপড় নাড়তে, আমাকে দেখে দেখে আমার ছেলেও কিন্তু গেছিলো পিছন পিছন আমার সাথে। আর কি করবে, বাড়িতে যেহেতু কেউ ছিল না আসলেও, সেই কারণে আমি যেখানে যাচ্ছিলাম ও সেখানে যাচ্ছিল। তো যাই হোক, আর জামা কাপড় কাচতে কাচতে অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30টার মতো বেজে গেছে, যেহেতু অনেক জামা কাপড় ছিল। তো সেই কারণে তো ভাবলাম যে সেই তো সকালে ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর ঘরটায় না অনেক নোংরাও মনে হচ্ছিল, তাই ভাবলাম বিকালে তো ঘর ঝাড় দিতেই হবে, তার আগে এখন তো আমি স্নান করব, একেবারে এখনই ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে আর বিকালে ঘর না ঝাড় দিলেও চলবে। তো এই তো এখন আমি ঘরগুলো ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছিলাম, তারপরে যাব নিচে গিয়ে ছেলেকে সবার প্রথমে স্নান করিয়ে দেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওকে রোজ দিন এরকম টাইমে স্নান করিয়ে দিই, ওকে আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ছোটোবেলার থেকে ওই একই টাইম, তো এখন আমি চেঞ্জ করিনি ওর টাইমটা। তো মাঝে মাঝে যখন একটু কাজ বাজ থাকে তখন একটু দেরি হয়ে যায়, যেমন আজকে একটু দেরি হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো ওকে স্নান করাতে করাতে। ওকে সবার প্রথমে আমি স্নান করিয়ে ঘরে বসিয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে। আমি ভালো করে একটু স্নান করে নিলাম, আর স্নান করে আসার পর না এত পরিমাণ ফ্রেশ লাগছিল যে কি বলবো। স্নান করে এসে একটু চুলটা আঁচড়ে সিঁদুর পরে মুখে মেখে নিলাম একটু ক্রিম। তারপরে এখন যাব, তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের রান্না হয়েছিল পেঁপে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছিল, ওটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর আমার ছেলের জন্যও 1 পিস মাছ দিয়েছিল। আর এখানে করেছিল কচুরগাঁটি আর আলু দিয়ে মাছের ঝোল, আর ওটা হয়েছিল আমাদের জন্য। দুপুরে ছেলেকে নিয়ে খাওয়াতে বসেছিলাম, তখনই আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ঠাম্মা শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিলো। তো তারপরে তো ওদিকে একটুখানি ব্যস্ত ছিলাম, তো সেই কারণে দুপুর থেকেই সন্ধ্যা অবধি কোনো রকম ভিডিও বানানো হয়নি। আর এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আরও একটা দুর্ঘটনা আমাদের বাড়িতে ঘটে গেছে। আমার শ্বশুরমশাই বাড়ি এসেছে শুনে আমার মা আর বাবা কিন্তু আমার শ্বশুরমশাইকে দেখতে আসছিলেন। তো ওরা না, আমাদের বাড়ির সামনের মাঠটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে অনেক ভিডিওতে, যে কেমন পরিমাণে কাদা হয়। তো সেই যেহেতু স্কুটিতে করে আসছিল আমার মা আর বাবা, তো সেই কাদায় না স্লিপ করে স্কুটি সমেত মা বাবা দুজনেই মাঠের মধ্যে পড়ে গেছিলো। বাবার তো ভাগ্য ভালো, কিচ্ছু হয়নি, ভগবানের অশেষ কৃপা। কিন্তু না মা হাতে প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছিল, মা তো আমাদের বাড়িতে এসে পুরো কান্না করে দিয়েছে, এত পরিমাণে মার হাতে যন্ত্রণা হচ্ছিল। তো সেই কারণে না মা খানিকক্ষণ আমাদের বাড়িতে ছিল, একটুখানি শুয়েছিল, তারপর আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু কথা বলে তারপরে কিন্তু আমাদের বাড়ি থেকেই ডাইরেক্টলি মাকে নিয়েই যাওয়া হয়েছিল ডাক্তার দেখাতে। ডাক্তার তো অত রাত্রে ছিল না, যেহেতু 8টা বেজে গেছিলো ওখানে যেতে যেতে। তো যেখানে ডাক্তার বসে সেখান থেকে এক্স-রে করা হয়েছিল, আর এক্স-রে যিনি করেছিলেন তিনি বললেন যে ওনার হাতটা নাকি একটা জায়গায় ভেঙে গেছে। তো ওটা শুনে না আমার সত্যি এত খারাপ লাগছিল যে কি বলবো। এমনি সত্যি এত টেনশান, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে রয়েছে, তার মধ্যে যদি আবারও এরকম হয় বলো কতটা পরিমাণে টেনশান হয়। তো আমার না এত খারাপ লাগছিলো, আমার তো নিজেরই পুরো কান্না পেয়ে যাচ্ছিলো, কিন্তু আমি নিজেকে অনেকটাই কন্ট্রোল করেছি, কারণ ওই মুহূর্তে যদি আমি ওই মার সামনে কাঁদতাম তাহলে মা এমনিতেও নিজের ব্যথাতে তো কষ্ট পাচ্ছেই, আর আমার কান্না দেখে হয়তো আরও বেশি দুর্বল হয়ে পড়তো। তো সেই কারণে আমি অনেকটাই নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। মা বাবা যখন এক্স-রে করতে গেছিলো, মা আর বাবার সাথে কিন্তু আমি আর আমার হাজব্যান্ডও গেছিলাম। তো মা তো এক্স-রে করতে আর স্কুটিতে করে যেতে পারতো না, তো সেই কারণে একটা টোটো ভাড়া করা হয়েছিল। তো সেই টোটোতে করে আমি আর মা গেছিলাম, আর আমার হাজব্যান্ড গেছিলো বাইক নিয়ে, আর আমার বাবা তো বাবার স্কুটি নিয়ে গেছিলো। তো মাকে ওইদিকে এক্স-রে করিয়ে মাকে আমার বাবার বাড়িতে দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু বাইক নিয়ে গেছিলো, তো বাইকে করে আমরা দুজন বাড়িতে চলে এসেছি। আর ছেলেকে নিয়ে যাইনি
ছেলেকে বাড়িতে রেখেই গেছিলাম। তো বাড়ি এসে ছেলেকে খাওয়ালাম, আমরা নিজেরা খেলাম, খেয়ে এই যো বিছানা করলাম। আর এখন একটুখানি চোখ মুখ ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটুখানি চুলটা বাঁধবো। তো এত টেনশনের মধ্যেও নিজে যদি একটু ফ্রেশ না হই না, তাহলে আরও বেশি খারাপ লাগবে। আর এই মুহূর্তে নিজের শরীরটাকে ফিট রাখাও অনেকটাই জরুরি। কারণ মাকে একটু আগেই ফোন করেছিলাম, বাড়ি এসে মা বলল যে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো মাকে একটা আইস প্যাক দিয়েছে, সেটা দিয়ে বলেছে বারবার সেঁক দিতে, তাহলে একটু যন্ত্রণাটা কম হবে। তাছাড়াও কিছু ওষুধ লিখে দিয়েছে রাত্রে খাওয়ার জন্য, যাতে যন্ত্রণাটা একটু কম হয়। তার মধ্যে না মা আজকে যেহেতু শ্রাবণ মাসের ২য় সোমবার ছিল, তো সেই ২য় সোমবারও করেছিল। মাকে আমি বারবার বলে এসেছিলাম, তোমার আর করতে হবে না, উপোস থাকতে হবে না, তুমি রুটি খেয়ে নিও, ভাত না খাও। কিন্তু মা তাও শুনিনি, মা রাত্রেবেলা সেই সাবু মাখাই খেয়েছে, ওষুধও খেয়েছিল খাওয়ার আগে পরে। তো আর এদিকে দেখো আমি শুয়ে শুয়ে ছেলে রাইমস বলছিল, সেটাই আর কি ওর সাথে সাথে একটু বলছিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হয় পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।